জয় গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শ্রী শ্রী নিগমানন্দ ভক্তমানিকা। লিখছেন শ্রীমতী আনন্দিতা দাস। জয় গুরু। ঈশ্বর ফণীভূষণ মিত্র। শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ পরমহংসদেবের গুরুগিরির প্রথম যুগে যে কয়জন তার অতি প্রিয় গৃহী ভক্ত ছিলেন, তাদের জীবন ঘিরে ঠাকুরের স্নেহ, প্রেম, ভালোবাসা, আবার অভিমান, রাগ, দুঃখ এসব প্রকাশ পেত। আর এসবের মধ্য দিয়ে প্রকাশ পেত ঠাকুরের অন্য এক পরিচয়। ত্রিকালজ্ঞ যোগীরাজ ঠাকুর কোনোদিন তার স্বরূপ ভক্ত সম্মুখে তুলে ধরেননি, বরং তাদের মঙ্গলের জন্য কখনো কখনো সেসব আপনিই প্রকাশ পেত। এই সব গৃহী ভক্তের মধ্যে আমরা দু একজনের কথা জানার চেষ্টা করব। আমরা প্রথমে বলতে ইচ্ছুক ঠাকুরের কালোমানিক সম্পর্কে। 1333 সাল, তারও কয়েক বছর পূর্বের কথা। ঠাকুর এসেছেন হাওড়ায় ফণীভূষণ মিত্রের বাড়ি। তার দীক্ষা নেওয়া ইতিপূর্বেই হয়ে গেছে। এইবার তিনি ঠাকুরকে প্রণাম করে তার নিকট তার অমৃত নির্ঝরণী উপদেশবাণী শুনতে শুনতে তার দেবদুর্লভ শ্রীচরণ সেবায় নিরত হলেন। একটুখানি ফাঁক পাইতেই ঠাকুরকে বলিলেন, ঠাকুর, আমি শুনেছি আপনি বিভূতি সম্পন্ন মহাপুরুষ, আমাকে একটা বিভূতি দেখান না। ঠাকুর হাসিয়া বলিলেন, তোমার মতো একজন বিএল জাদরেল প্রবীণ উকিল আমার পদসেবা করছি, এই তো আমার বিভূতি। ফণিদার কৃষ্ণবর্ণ এবং ভাবভঙ্গি দেখিয়া তাহাকে বলিতেন কালোমানি। বাস্তবিক তিনি কালোমানিকই ছিলেন। বাহিরে কালো, ভিতরে আলো। ঠাকুরের প্রতি ছিল তাহার অতুলনীয় প্রাণঢালা ভালোবাসা, আর ঠাকুরও তাহাকে স্নেহ করিতেন, ভালোবাসিতেন প্রাণ দিয়া। বগুড়া স্মৃতি। ফণিদা সম্পর্কে কিছু বিবরণ আমরা পাচ্ছি ঠাকুরের মানসকন্যা লীলা অর্থাৎ নারায়ণী দেবী লেখা নীলাচলে ঠাকুর নিগমানন্দ প্রথম খণ্ড বইটিতে। লীলা নিজে শৈশবে ঠাকুরের সঙ্গে বহুবার ফণিদার বাড়িতে গিয়ে অবস্থান করেছেন। ফণিদাকে দাদামশাই করে ডাকতেন। 1337 সালে শ্রী শ্রী ঠাকুর নীলাচল কুটিরবাসিনী মায়েদের সঙ্গে করে কুতুবপুর গুরুধামে ঠাকুরের জন্মোৎসব উপলক্ষে তথায় গিয়ে ফেরার পথে হাওড়ায় ফণিদার বাড়িতে এসেছেন। এইবার ঠাকুর ফণিদার বাড়ির পাশের অন্য বাড়িটি ভাড়া নিয়ে সকলের সঙ্গে অবস্থান করতে থাকেন। উদ্দেশ্য লীলাকে এই বাড়িতে থেকে এখানে স্কুলে ভর্তি হয়ে লেখাপড়া শুরু করতে হবে। তাই কয়েক মাসের জন্য ঠাকুর এই বাড়িটি ভাড়া নিলেন। এই বাড়ি আর ফণিদার বাড়ি, এই দুই বাড়ির মধ্যে ভাবসাব জমে উঠেছিল। তার মধ্যে কি যে হলো, ফণিদা হঠাৎ করে ঠাকুরের কাছে আসা বন্ধ করলেন। কি তার কারণ কেউই জানেন না। হয়তো ঠাকুরের ওপর ফণিদার অভিমান, অথবা ঠাকুরের হয়তো কোনো কারণে ফণিদার ওপর রাগ বা অভিমান হয়েছে। জ্ঞান বুদ্ধিতে যত বড়ই হন না কেন, হৃদয়ের ব্যাপারে আমাদের ঠাকুরকে ছেলে মানুষ বললে অত্যুক্তি হয় না। একদিকে যেমন প্রবীণতার শেষ ছিল না তার, অন্যদিকে বালক স্বভাবেরও চূড়ান্ত। দাদামশাইও তার তেমনই অবুঝ আবদের ছেলে। পাশের বাড়িতে ঠাকুর থাকা সত্ত্বেও ফণিদা সেবার পুজোর বন্ধে 1 মাসের জন্য বাইরে বেড়াতে গেলেন তার স্ত্রী সন্তোষমার নিষেধ সত্ত্বেও। পাশের বাড়ি থেকে ঠাকুর পূর্ব দিকের বড় জানালাটা দিয়ে ফণিদার বাড়ির দিকে চেয়ে থাকেন। সেবিকা মায়েরা লক্ষ্য করেন। একদিন সকালবেলা ঠাকুর বাম হাতে মাজন নিয়ে ছায়াচ্ছন্ন মুখে করুণ গাম্ভীর্যে সেদিকে চেয়ে আছেন। এমন সময় বলে উঠলেন, ফণিনা। মা বললেন, কই ঠাকুর, কোথায় দেখলেন? ওই তো যাচ্ছে বাজারে থলি হাতে। একগাল হেসে ঠাকুর বললেন, ফণি এসেছে, খোঁজ নিয়ে দেখ। আমি ওর হাঁটা চিনি, ভুল হয়নি আমার। এই কয়েকদিনের বিষণ্ণ মুখ আজ আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছে। ফণিদা বাইরে চলে যাওয়ার জন্য ঠাকুরের যেমন মন খারাপ হয়েছিল, তার ফিরে আসার জন্য তেমনই ঠাকুরের আনন্দ। বাচ্চা ছেলেদের মতো মুখে হাসি। ওদিকে ফণিদাও বাইরে কয়েকদিন থাকার পর 1 মাসের ছুটি থাকা সত্ত্বেও কিসের টানে যেন ফিরে এসেছেন। ফণির প্রতি ঠাকুরের এই যে কতখানি স্নেহের অভিব্যক্তি! সকালে ঠাকুরের খুশি হওয়া ইত্যাদি সব মায়েদের মুখে শোনার পর ফণিদা ফিরে আসার দিনই বিকেলে এসে ঠাকুরকে প্রণাম করে সদালাপ শুরু করলেন, যেন কিছুই হয়নি। আর ঠাকুরও যেন কৃতার্থ হয়ে গেলেন। অভ্রভেদী গাম্ভীর্যে আত্মসমাহিত গুরুভাবের পাশাপাশি এই রমণীসুলভ চিত্তবৈকল্য যেন একেবারে খাপছাড়া ব্যাপার। জ্ঞানের অতলতায় যজ্ঞেশ্বরের অচল প্রতিষ্ঠা, আর অসীম স্নেহপ্রেমের নিসীম বাহুল্যে রসদগারের বিক্ষুব্ধ অধীরতা, এ দুইয়ের জোয়ার ভাটা খেলত ঠাকুরের চরিত্রে। সমস্ত গৃহী ভক্তির মধ্যে এক দাদামশাই বোধ হয় ঠাকুরের এই স্বভাব বৈচিত্র্যটা সবচেয়ে বেশি তলিয়ে বুঝেছিলেন।
তার কারণ তিনি নিজেও ছিলেন জটিল চরিত্রের মানুষ। গরুর স্বভাবে তার বৃহত্তর প্রতিরূপ দেখে তিনি আত্মপ্রসাদ লাভ করতেন। তার মুখে ঠাকুর সম্বন্ধে একটি মন্তব্য শুনেছি। বলতেন, ও কত বড় জ্ঞানী কি যোগী না সাধু, আমি এসব বুঝি না। আমি ভালোবাসি মানুষটাকে, অমন প্রেমের মানুষ আর কোথাও দেখিনি। ঠাকুরের তিরোভাবের পর কত তীরের কত ছোটোখাটো ঘটনার কথা তুলে আক্ষেপ করে তিনি বলতেন, সে আমায় যা ভালোবাসত, স্ত্রী পুত্র পরিবার কারো কাছে তা পায়নি। কিন্তু পাষণ্ড আমি, একটা অর্থপিশাচ। টাকা মান মাগ ছেলেই আমার বড় হলো, সে লোকটাকে প্রাণ ঢেলে ভালোবাসতে পারলাম না। ফণিদার পরিবারের সঙ্গে ঠাকুরের ছিল নিবিড় স্নেহ ভালোবাসার সম্পর্ক। একবার ঠাকুরের কোনো প্রয়োজনে ফণিদা নীলাচল কুটিরে আসেন। তিনি প্রণাম করে দাঁড়াতেই ঠাকুর বললেন, এ কি, তুমি এলে, সন্তোষকে আনোনি? ফণিদা নিরুত্তর। ঠাকুর তখনই হরেন্দাকে নির্দেশ দিলেন একখানা টেলিগ্রাম করে দিতে। গুরুদাসকে নিয়ে সন্তোষ যেন চলে আসে, স্টেশন থেকে নিয়ে আসার ব্যবস্থা থাকবে। এখানে বলা যায়, গুরুদাস ফণিদার ছোট ছেলে আর সন্তোষ সন্তোষ মাতার স্ত্রী। সেবার সপরিবার ফণিদা ঠাকুরের নিকট যে স্নেহ ভালোবাসা আদর যত্ন পেয়েছিলেন, সন্তোষ মাতা ভুলতে পারেননি। ঠাকুরের তিরোধানের পর সন্তোষ মা আর কোনোদিন পুরীতে যাননি। বলতেন, সেবার আমি বাপের বাড়িতে গিয়ে ঠিক তার মেয়ের মতোই আদর পেয়ে এসেছিলাম। আর কার কাছে যাব, কি করতেই বা যাব? তিনি তো আর নেই যে সর্বদা খোঁজ করবেন। সন্তোষ কি দেখলো না দেখলো, কোথায় গেল, কেমন থাকলো, এই প্রসঙ্গে বলা যায়, ভারত ভ্রমণ শেষে ঠাকুর বেলঘরিয়ায় অবস্থান করার সময় বসন্ত রোগে আক্রান্ত হওয়ার দু একদিন পর ফণিদা খবর পেয়ে সন্তোষ মাকে সঙ্গে করে তথায় উপস্থিত হন। এত দূর থেকে গিয়ে সরাসরি বসন্ত রোগীর ঘরে প্রবেশ করা বারণ, তাই মা দূর থেকে ঠাকুরকে দেখছিলেন। ঠাকুরের সারা শরীরে গুটি এবং চোখ দুটি ফুলে যাওয়ায় তাকাতে পারছিলেন না। এই অবস্থাতেও ঠাকুর বুঝতে পেরে ছোট ছেলের মতো কেঁদে উঠলেন, সন্তোষ, আয় মা, আমার কাছে আয়। ঠাকুরের এই ডাকে মা ওই কাপড়েই কাছে গিয়ে দাঁড়াতেই ঠাকুর মাকে দুহাতে জড়িয়ে ধরলেন, কান্নায় ভেঙে পড়া শিশুর মতো। কন্যার প্রতি পিতার কতখানি গভীর স্নেহ ভালোবাসায় এমনটি হয়, তা সহজেই অনুমেয়। আমরা ফণিদা প্রসঙ্গে ফিরে আসি। ফণিদার স্বভাবের বিশেষত্ব ছিল, তিনি যেমন তীক্ষ্ণধী তেমনই হৃদয়বান। অনেক সময়ই হৃদয়াবেগী প্রবল হতো। ফলে অনেক সময় এমন একটা কাজ করতেন যাতে 5 জনের সঙ্গে সংঘর্ষ অনিবার্য হতো। সব মিলিয়ে তিনি ছিলেন একজন সৎ মানুষ। মানুষভাবের বিচারে আমাদের ঠাকুরও এই শ্রেণীর। এজন্য তার এই শিষ্যটি তাকে অনেকটা বুঝতে পারতেন। একবারের ঘটনা, ঠাকুর বরাবরের মতো ফণিদার বাড়িতে উঠেছেন। সঙ্গে সেবক হরেন ব্রহ্মচারী, 2-4 জন সন্ন্যাসী এবং মঠের মহান্ত আত্মানন্দ মহারাজ ও সেবার উপস্থিত হয়েছিলেন। একদিন হলো কি, ঠাকুরের ভোগ শেষে অন্যান্য সকলে প্রসাদ নিতে বসেছেন। হঠাৎ সিঁড়িতে রুদ্রতালে চটাপট চটির আওয়াজ। এ কি, ঠাকুর নেমে আসছেন নাকি এই সময়ে? ত্রস্ত বিষয়ে চায় সকলেই। হ্যাঁ, ঠাকুরই ভোগ শেষে বিশ্রাম করছিলেন। যেভাবে ছিলেন ঠিক সেইভাবেই যেন নেমে আসছেন। জামাটা গায়ে গলিয়েছেন কিনা ঠিক নেই, হাতে ছড়ি। নিচে নেমেই সন্ন্যাসী ব্রহ্মচারীদের উদ্দেশ্য করে চড়া গলায় বললেন, একখানা গাড়ি ডাক, এখনই স্টেশনে যাব, মালপত্র গুছিয়ে নে হরেন। বলেই দ্বিতীয় কথার অবকাশ না দিয়েই বেরিয়ে গেলেন বৈঠকখানার দরজা দিয়ে। সন্ন্যাসী ব্রহ্মচারীরা তৎক্ষণাৎ পাতা ছেড়ে উঠে পড়ে আদেশ প্রতিপালনে লেগে গেলেন। খাওয়া ভুলে চাপা গুঞ্জন তুললেন অন্যরা। কি হলো ফণি, কি হলো ভাই? ফণিদা মাথা হেঁট করে বসে থাকেন। অপরাধ তারই, তিনি তা বুঝেছেন। ঠাকুরের অবাঞ্ছিত কোনো ব্যক্তিকে তিনি বাড়িতে স্থান দিয়েছেন। কি সাহায্য করেছেন বা অন্তরঙ্গতা করেছিলেন, তার সঙ্গে এমনই কিছু একটা হবে। সংক্ষেপে দোষ স্বীকার করে গোম হয়ে থাকেন তিনি। ওদিকে গাড়ি ডেকে উঠে বসেছেন ঠাকুর। মালপত্র তোলা হতে গাড়োয়ান গাড়ি ছেড়ে দিল। সেবক সন্ন্যাসীরাও তার সঙ্গ ধরেছেন। কে একজন ভয়ে ভয়ে প্রশ্ন করেছেন, এখন কোথায় যাবেন ঠাকুর? হাওড়া স্টেশনে। ঠাকুরের এই উত্তর পেয়ে আরও আড়ষ্ট হয়ে গেছেন গৃহস্থ ভক্তেরা। সন্ধ্যায় পুরী এক্সপ্রেস। দুপুর থেকে এতটা সময় স্টেশনেই থাকবেন ঠিক করেছেন। এতে তার রোষের পরিমাণ ভালো করে বোঝা গেল। এদিকে গাড়ি ছেড়ে যাওয়ার পর অন্য সকলে অল্প বিস্তর ফণিবাবুকে দোষারোপ করতে আরম্ভ করলেন। এমন সময় আচমকা ফণিবাবু মাটিতে লুটিয়ে পড়লেন। তাড়াতাড়ি তুলে ধরে দেখা গেল দাঁতে দাঁত লেগে গেছে।
হাত পা ঠান্ডা। বেরি বেরি রোগের আক্রমণে দাদামশাইয়ের হৃদযন্ত্র ছিল অত্যন্ত দুর্বল। বাইরে থেকে বোঝা যেত না অমন দশাশয় মানুষটির বুকে জোর নেই। ঠাকুর চলে যাবার উপক্রম করতেই অপরাধ স্বীকার করা ছাড়া কোনো আক্ষেপ বা অনুতাপ করেননি। চোখে জলও ছিল না, কিন্তু ভিতরে ভূমিকম্প হচ্ছিল। ঠাকুর আমায় জন্মের মতো ত্যাগ করে গেলেন ভেবে ব্যাকুল যন্ত্রণায় মূর্ছা হলো তার। বাড়িতে কান্নার রোল উঠল। অমলবাবু, হেমবাবু ইত্যাদি হাওড়ার বিশিষ্ট গুরুভাইরা তখন ঊর্ধ্বশ্বাসে স্টেশনে ছুটলেন। মোটঘাট নামিয়ে তার মধ্যে বসে গম্ভীর মুখে ঠাকুর তামাক খাচ্ছিলেন। সেবকরা ওয়েটিং রুমে এদিকে ওদিকে রয়েছেন। এসে তার পায়ে পড়লেন অমলবাবুরা। ঠাকুর, ফিরে চলুন, ফণিক অজ্ঞান হয়ে পড়ে আছে, তার ছেলে বউ কাঁদছে, ফণিকে ক্ষমা করুন ঠাকুর। কিছুক্ষণ চুপচাপ তামাক টেনে উঠে দাঁড়ালেন আমাদের ভোলানাথ। কই রে হরেন, তোল সব। অমল, একটা গাড়ি দেখ। বাড়িতে ঠাকুর পা দেওয়ার পর ফণিবাবুও সুস্থ হয়ে উঠলেন। শ্রী শ্রী ঠাকুরের আর এক পরিচয় পাওয়া যায় অন্য আর এক ঘটনায়। বরাবরের মতো ঠাকুর এসে উঠেছেন ফণিদার বাসায়। এই সময় বস্তার রাজ প্রফুল্ল কুমার ভঞ্জদেবও কলকাতায় এসেছিলেন। তিনি ঠাকুরকে বৈকালিক ভ্রমণের জন্য নিজের গাড়িখানা পাঠাতেন। একদিন বিকেলে ফণিদা ঠাকুরকে নিয়ে ভ্রমণে বেরিয়ে সন্ধ্যার প্রাক মুহূর্তে প্রিন্সেপ ঘাটে এসে বসেছেন। কিছুক্ষণ পর দুটো গোরা মাতাল হয়ে অকথ্য গালিগালাজ দিতে দিতে তাদের দিকেই আসছে। ফণিদা সভয়ে ডাকেন, ঠাকুর উঠে আসুন গাড়িতে। কোনো সাড়া না পেয়ে আবার বলেন, ঠাকুর শুনছেন, বলে জোরে ডাক দিলেন। কি? কাছে গিয়ে বিনীত অনুনয়ে বললেন, ঠাকুর, দুটো মাতাল গোরা মারপিট করতে করতে এদিকে আসছে। বাধা দিয়ে ঠাকুর বললেন, আসুক, আমার কি। ফণিদা এ গল্পটা লীলা ও অন্যদের কাছে বলছেন। তার গল্প বলার ভঙ্গিটি ছিল সুন্দর। বলতে লাগলেন, শুনে হাড় জ্বলে গেল। নাও ঠেলা, তোমার কি? তা তো বটেই, বেশ যেন আগে ফণিকে মেরে লাশ বানিয়ে তবে তোমায় ছুতে পারবে। তাই বলে বসলো আমার কি। ওদিকে আমার যে প্রাণ সংশয়, আমি একা ওদের দুজনকে আটকাবো কেমন করে? রাগ করে বলি, উঠে আসুন গাড়িতে। কি হচ্ছে? এ কি ছেলে খেলা নাকি? মাতাল আপনাকে সাধু ভেবে ছেড়ে দেবে ভেবেছেন? আমি বা একা ওদের দুজনকে আটকাবো কেমন করে? কোনো উত্তর নাই। যেমন বসে রইল তেমনি বসে রইল গা। এইটুকু বলে ফণিদা চোখ বুজে চুপ করে রইলেন খানিকক্ষণ। চোখ খুললে দেখা গেল তার অশ্রুসিক্ত চোখ দুটি। ধীরে ধীরে বললেন, চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না দিদিমণি। গোরা দুটো ততক্ষণে রাস্তার পার হয়ে এদিকে এসে পড়েছে। সামনেই পড়ল এক বিহারি, হয়তো কুলিকামিনের কাজ করার জন্য যেটিতে এসেছিল। দিল তার পেটে ধাই করে এক ঘুষি বসিয়ে। আরে রাম, বলে ঠিক রে একদিকে গিয়ে পড়ল লোকটা। কি চেহারা মাতাল দুটোর! কাছে এসে পড়েছে। আমি কাঠ হয়ে চেয়ে দেখছি। 10টা বাঘে খেয়ে কুলাতে পারবে না যেন, এমনই তাগড়াই জোয়ান। ঘাড় তো নয়, ঠিক বৃষস্কন্ধ যাকে বলে, ইয়া হাতের কবজি। দেখছো তো আমাকে? 10 জন বাঙালির মধ্যে দাঁড়ালে লোক ফিরে তাকিয়ে বলে, মশাই এর স্বাস্থ্যখানা দেখার মতো। কিন্তু আমি তাদের কাছে পুকছে না, গা গা করে তেড়ে আসছে আমাদের ঘাটের দিকে। সেলোর তো বড় কঠোর, বড় শুষ্ক জীবন ওদের। ডাঙায় নামলেই তাই পশু হয়ে যায় ওরা। তোমায় কি বলবো ভাই, বুকের রক্ত আমার জল হয়ে গেল। বেটারা দেখেছে দুটো নেটিভ আছে গঙ্গার ধারে, মেয়েরে হাতের সুখ করে নেব। বনু মোষের মতো গো ভরে সোজা এদিকেই আসছে, আর সে কি যাচ্ছে তাই খিস্তি করছে। এই মুহূর্তে ফণিদা অসহায় হয়ে পড়েছেন। মাতাল দুটো একেবারে কাছে এসে পড়েছে, আর ঠাকুর ঘাটের শেষ সিঁড়িতে নিশ্চল হয়ে বসে আছেন। ফণিদার রাগ বিরক্তি যত হচ্ছে, তার চেয়ে বেশি সশ্রদ্ধ বিস্ময়। তিনি লীলাদের বললেন, ভাবলাম হামবাগ না সত্যই যোগীও বুঝতে পারলাম না। মাতাল দুটোর বুটের শব্দ আর মত্ত কণ্ঠের প্রলাপেই বোধহয় সম্বিত ফিরল অন্যজনের। চকিতে ঘাড় ফিরিয়ে একবার তাকালেন ঠাকুর। সেই ঝুঁটি বাঁধা চুল আর দাড়ি, গোফে ঢাকা মুখ, তার ওপর নির্বিকার অতি প্রশান্ত গম্ভীর একটা ভাব। ঘাড় ফিরিয়ে যেই তাকালো, যেন খোঁচা খেয়ে মাথা তুলে চাইল বনের ঘুমন্ত সিংহ। ঠাকুর ফিরে যাওয়া মাত্র প্রচণ্ড ধাক্কা খেয়ে সচল ইঞ্জিন থেমে যাবার মতো ঠিক যেন ধাক্কা খেয়ে থেমে গেল দুইজন, একেবারে ডেড স্টপ। ঠাকুর ফিরে যাওয়া মাত্র একজন বলে উঠল, ওহো, খুব আশ্চর্য কিছু দেখে ভয় পেলে মানুষ যেমন উৎকণ্ঠ হয়ে তাকিয়ে থাকে,
কয়েক সেকেন্ড তেমনই হতচকিতভাবে দাঁড়িয়ে থেকে পরক্ষণে পিছন ফিরে সিঁড়ি ভাঙতে লাগলো মাতাল দুটো। ঘাটের উপরে উঠেই আবার আগের মতো গালিগালাজ করতে করতে আর একদিকে ধাওয়া করলো তারা। একদিন হাওড়া কোর্টের বারো লাইব্রেরিতে তর্কের ঝড় উঠেছিল, প্রকৃত সাধু চেনা যায় কি করে। ফণিদা বলেছেন, দেখো, সাধু পরখ করতে চাও যদি তো একটা খোলা জায়গায়, এই ধরো কোনো মাঠে কি সমুদ্রের ধারে সার সার সাধুদের বসিয়ে একটা বাঘ ছেড়ে দাও, তার মধ্যে যে উঠে পালাবে না জানবে সেই ঠিক সাধু। সময় না হলে বাঘেও ছোঁয় না, এই জ্ঞান বা ভগবত বিশ্বাস তার পাকা হয়ে গেছে জানবে। মৃত্যু ভয় জয় করেছে যে, তাকে বলি সাধু। হই হই করে উঠল সবাই। এ কি হয়? আমি দম্ভ করে বললাম, হয়, আমি চোখে দেখেছি। এই বলে ফণিদা প্রিন্সেপ ঘাটের ঘটনা এবং সেই সঙ্গে বস্তার স্টেটে যাওয়ার পথে ইন্দ্রাবতী নদীগর্ভে ঠাকুরের গাড়ি দুর্ঘটনায় পড়ার ঘটনাটি বললেন। সকলে আশ্চর্য হয়ে গেলেন। বস্তার স্টেটের রাজা প্রফুল্ল কুমার ভঞ্জদেবের অনুরোধ ও প্রার্থনায় সাড়া দিয়ে 1335 সালে ঠাকুর তথায় রওনা হন। সঙ্গী ছিলেন প্রজ্ঞানন্দজি, সেবক হরেন ব্রহ্মচারী আর ফণিদা। রাজবাড়িতে যাওয়ার পূর্বে খরস্রোতায় ইন্দ্রাবতী নদী পার হওয়ার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করলেও গাড়িখানা পিছলে নদীগর্ভে পড়তে পড়তে আটকে গেল। আর এই সময় ঠাকুরের পা দুখানি ওপর দিকে আর মাথা নিচের দিকে, এবং ঠাকুরের হুকো ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র এসে পড়েছে ঠাকুরের বুকের ওপর। অন্য সকলে অতি কষ্টে বাইরে বেরিয়ে ঠাকুরকে উদ্ধারের জন্য চেষ্টা করতে থাকেন। ফণিদা বললেন, নেমে আসুন শিগগির। ঠাকুর বললেন, আমি ঊর্ধ্বপদ হেড মুন্ড হয়ে বেশ শুয়ে আছি বাপু, উঠতে টুটতে পারবো না। মরণ ভয়ের সামনে এসে ঠাকুরের এই বেপরোয়া ভাব ফণিদাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। ভক্তির কথা বললে ভগবানের কথা প্রসঙ্গক্রমে এসে পড়ে, আবার ভগবানের মাহাত্ম্য বর্ণনা করার সময় ভক্তির কথাও এসে যায়। ফণিদার ক্ষেত্রেও তাই। তিনি প্রত্যক্ষ করেছেন শ্রী শ্রী ঠাকুর একজন মৃত্যুঞ্জয়ী মহাপুরুষ অথবা মহাযোগী সদাশিব ভোলানাথ মহেশ্বর। তিনি দেখেছেন ঠাকুরের বালকের স্বভাব, আর গুরুভাবে আবিষ্ট জ্ঞানীগুরু ও যোগীগুরু। ঠাকুরের কথায় ফণিদার চোখে ঝরত অশ্রুজল। তিনি অভিনয়ে দক্ষ ছিলেন। ঠাকুর প্রসঙ্গে যা বলতেন অপূর্ব সুন্দর করে তা বলতেন, শ্রোতারা মুগ্ধ হয়ে পড়তেন। তিনি ছিলেন অসাধারণ বাগ্মী। প্রসঙ্গক্রমে বলা যায়, 1336 সালের 25শে ভক্ত সম্মেলনীতে 13ই পৌষ সাধারণ সভায় ফণিদা আমাদের দেশের বর্তমান সমস্যা এবং তাহার প্রতিকারকল্পে সারস্বত মঠ কী করিতেছেন এবং কী করিতে চাহেন তাহা সুস্পষ্টভাবে তুলিয়ে ধরেন সমাগত সুধীজনমণ্ডলীর সমক্ষে তাহার ভাষণের মাধ্যমে। শ্রী শ্রী ঠাকুরের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া তিনি শিষ্যভক্তগণকে উদ্বুদ্ধ করিবার জন্য, তাহাদের মধ্যে আধ্যাত্মিক প্রেরণা সঞ্চার করিবার জন্য রাজপ্রাসাদের দুগ্ধ ফেন্নিব শয্যা এবং দিন দরিদ্রের জীর্ণ কুটিরের ছিন্ন কণ্ঠাকে সমভাবে বরণ করিয়া কষ্ট সহ্য করিয়া ছুটিয়া চলিয়াছেন দিকে দিকে। তাহার একটি আলেখ্য তুলিয়া ধরেন জনগণ সমক্ষে। তিনি বলেন, এই ব্যক্তিটির বাইরের পোশাক ভোগীর, কিন্তু অন্তরের পোশাক ত্যাগীর। আমরা তাহাকে সাজাইয়াছি ভোগীর সাজি, কিন্তু অন্তর তাহার চিরন্তন ত্যাগমণ্ডিত। তিনি সর্বদা অন্তর্মুখী সন্ন্যাসী, বক্ষে জনে জ্ঞানের চিহ্ন, চক্ষে প্রবাহিত প্রেম করুণা সুরধ্বনি ধারা। এই ব্যক্তিটিকে চেনা অত্যন্ত দুষ্কর। জীবজগতের কল্যাণের জন্য আত্মভোলা ভোলানাথ। এই অসাধারণ বাগ্মীর অন্তরে ছিল অবুঝ অবোধ শিশুর মতো একটি মন। একবারের ঘটনা, ঠাকুর এসেছেন ফণিদার বাড়ি। তিনি কয়েকদিন ধরে অবস্থান করছেন। একদিন ফণিদা কোর্ট থেকে সবে ফিরেছেন। শুনলেন যে ঠাকুর প্রয়োজনীয় কী একটা ব্যাপারে ডেকেছেন তাকে, আর যায় কোথায়। তার কাজের লোকটি সবে টাই খুলছে আর তিনি কোটের প্যান্ট খুলছেন। এই অবস্থাতেই তিনি ঠাকুরের ঘরে প্রবেশ করলেন। ছোট্ট বিমু তার এইরূপ পোশাক দেখে খিলখিল করে হেসে উঠল। হাসি শুনে ঠাকুর ফণিদাকে এই অবস্থায় দেখে হেসে ফেললেন। ফণিদা বললেন, ঠাকুর আমাকে ডেকেছেন? ফণিদার পরনে কেবল অন্তর্বাস, গায়ে কালো কোট, গলায় আধখোলা টাই। ঠাকুর বললেন, হ্যাঁ ডেকেছি, আগে পোশাক পরিবর্তন করে এসো। এই ফণিদায় অন্যদিকে জাদরেল উকিল হিসেবে মঠের প্রেস বিভ্রাটের সময় ঠাকুরের নির্দেশ মতো সকল আইনি ব্যবস্থা সম্পন্ন করে তবেই কলকাতা ফিরেছেন, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি ছিলেন সুপরামর্শদাতা। ফণিদা করিতকর্মা একজন দক্ষ মানুষও বটে। ঠাকুরের দ্বিতীয় ইচ্ছা স্বশিষ্য হরিদ্বারে কুম্ভ স্নান করা। তার এই ইচ্ছা পূরণ করার জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন
তা জোগাড় করা ভক্তদের পক্ষে অসম্ভব বলে এই প্রস্তাবটি গৃহীত না হওয়ায় কয়েকজন বিশিষ্ট ভক্তের অন্তর্দুঃখ ও বেদনাপূর্ণ হন। তারা ফণিদার পরামর্শ চাইলে তিনি কাল বিলম্ব না করে একেবারে শেষ মুহূর্তে হরিদ্বার পৌঁছে গঙ্গার অপর পারে ররি দ্বীপে 200 টাকা দিয়ে কিছু জমি সংগ্রহ করে ফেলেন। এতে কুম্ভ কমিটি উৎসাহিত হয়ে মুদ্রিত বিজ্ঞাপন প্রচার দ্বারা ভক্তগণকে সাহায্য প্রেরণের জন্য উদ্বুদ্ধ করে তুললেন। ফণিদা শক্তি চৈতন্যজিকে এখানে আসার জন্য পত্র লেখেন। তিনি বগুড়া থেকে রওনা হয়ে হাওড়ার ফণিদার বাসায় তার সঙ্গে কথাবার্তা বলে তথাকার কর্তব্যাদি সম্পর্কে তার পরামর্শ নিয়ে তবেই হরিদ্বার রওনা হন। ঠাকুরের কৃপায় সব কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ঠাকুর কুম্ভ স্নান সম্পন্ন করেন। ঠাকুর প্রসঙ্গ করার সময় ফণিদা অপূর্ব ভঙ্গিমায় বর্ণনা করে শ্রোতাদের আকৃষ্ট করে রাখতেন। 1337 সাল ময়নামতি পূর্ব বাংলা সারস্বত আশ্রমে ভক্ত সম্মিলনের তৃতীয় দিন কোনো সভাধিবেশন না থাকায় কতিপয় ভক্ত এবং সন্ন্যাসী সহ ফণিদাকে সঙ্গে করে সিদ্ধানন্দ মহারাজ চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে অবস্থিত সীতাকুণ্ড দর্শনান্তে এই পাহাড়ের শীর্ষদেশে উঠতে শুরু করলেন। উঠতে উঠতে ফণিদা ঠাকুর প্রসঙ্গ শুরু করলেন। তোমরা মনে করো তোমাদের ঠাকুরটি শুধু আধ্যাত্ম পথেরই দিশারি, কিন্তু তা নয়, তিনি লৌকিক পথেরও দিশারি। প্রথমে আমার কথাই বলি। আমি তো হাওড়া জজ কোর্টের উকিল। ঠাকুর পুরী হতে কোকিলামুখ মঠ বা অন্য কোনো স্থানে যাওয়ার পথে আমার বাড়িতে এসে কয়েকদিন করে অবস্থান করেন। একদিন সকালে দেখেন আমার মুখ খুব গভীর চিন্তায় মগ্ন, বিষাদ কালিমাই যেন আচ্ছন্ন। ঠাকুর তা লক্ষ্য করে বললেন, কি ফণি, অত মুখ ভার করে রয়েছ কেন? মনে হচ্ছে খুবই গভীর চিন্তাযুক্ত। এর কারণ কি? আমি বললাম, ঠাকুর, আজ কোর্টে আমার একটা জটিল মামলা আছে। এই মামলায় কিভাবে আমি আমার মক্কেলকে বাঁচাবো সেই চিন্তায় আমি অস্থির। আজ করতে হবে আমাকে সওয়াল, অপর পক্ষকে জেরা, কিন্তু কোনো পয়েন্ট খুঁজে পাচ্ছি না। ওই সওয়ালের উপরেই নির্ভর করছে জয় পরাজয়। ঠাকুর বললেন, মামলার ইতিহাসটা সংক্ষেপে বর্ণনা করো তো। আমি সংক্ষেপে বললাম। তা শুনে ঠাকুর বললেন, এইভাবে জেরা করো, তুমি জিতে যাবে। আশ্চর্য সেসব কথা, কোনো দিনই এই লাইনে ভাবিনি, আমার মাথায় আসেনি। আমি সেদিন ঠাকুরের পরামর্শক্রমে সেই ধারায় জেরা করে প্রতিপক্ষকে নিরস্ত করে দিয়েছি। আমার মামলার জয় হয়েছে। আমার ঠাকুর এমনি, তিনি আইনজ্ঞও বটে। তারপর শোনো, তিনি বড় ডাক্তারও। 2 বছর পূর্বে 1335 সালে দুর্গাপূজার সময় আমি গিয়েছিলাম ঠাকুরের সঙ্গী হয়ে বস্তার রাজবাড়িতে, সঙ্গে প্রজ্ঞানন্দ মহারাজ। ঠাকুর সেখানে প্রায় 1 মাস অবস্থান করেন। কত আনন্দ, কত উল্লাস! রাজগুরু ঠাকুর, কত তার সম্মান, আর আমরা তার নগণ্য সেবক, আমাদেরও কত খাতির। সেখানে সেই করদ মিত্র রাজ্যের প্রশাসক হিসেবে রয়েছেন বিলাতি সাহেব মিস্টার গ্রিগসন ICS আর সিভিল সার্জন ডক্টর মিচেল। রানী সাহেবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। মিচেল সাহেব তাকে দেখে একটা ওষুধের প্রেসক্রিপশন করে দিলেন। ঠাকুর তা দেখতে চাইলেন। দেখে বললেন, এটা রানী সাহেবের শরীরের পক্ষে বিপরীত ক্রিয়া করবে, এটা ডাক্তার সাহেবকে পরিবর্তন করে দিতে বলো। ডাক্তার মিচেলকে সে কথা জানাতে তিনি আশ্চর্যান্বিত হয়ে বললেন, I say, your preceptor is not only a spiritual guide, but an efficient doctor also. তোমার গুরু শুধু আধ্যাত্ম পথপ্রদর্শক নয়, তিনি একজন অভিজ্ঞ চিকিৎসকও। আমি আমার ভুল ধরতে পারিনি, তিনি আমার ভুল ধরিয়ে দিয়েছেন। আশ্চর্য তার ক্ষমতা। এই তো তোমাদের ঠাকুর। 1338 সালের কোনো এক সময় শ্রী শ্রী ঠাকুর ফণিদার বাসায় যথারীতি এসে অবস্থান করছেন। একদিন আলোচনা হচ্ছিল গৃহস্থের অনধিক কটি সন্তান থাকা উচিত। ঠাকুর বললেন, 4টি, 2টি ছেলে 2টি মেয়ের বেশি সৎ গৃহস্থের সন্তান হওয়া ঠিক নয়। বলেই প্রশ্ন করলেন, তোমার কয় ছেলে মেয়ে ফণি? 2টি ছেলে 1টি মেয়ে। ঠাকুর বললেন, তাহলে আরেকটি হবে। ফণিদার মনে হলো, বলেছে যখন ও হবেই। এর 1 বছর পর বুড়ো বয়সে ফণিদার আরেকটি মেয়ে হলো। ছোট ছেলে গুরুদাসের বয়স তখন 11 বছর। ঠাকুরের এই বাকসিদ্ধির পরিচয় অনেকেই পেয়েছেন। ফণিদা 2টি ঘটনা লীলাদের কাছে বর্ণনা করেছেন। একটি তার সন্তান সন্ততি সম্পর্কে, অন্যটি হলো সম্ভবত 1333 সালে ভক্ত সম্মিলনীতে ঠাকুরের অন্যতম ভক্ত অশ্বিনী কুমার দাশগুপ্তকে বেরিতে ভোগে রুগ্ন ক্লিষ্ট মুখভাব এবং শারীরিক অবস্থা দেখে ফণিদার খুব কষ্ট হলো। ঠাকুরকে প্রণাম করতে গিয়ে সে কথা তুলে আক্ষেপ করছেন। সে সময় ঠাকুর বললেন, তোমারও তো ওই রোগ হয়েছে। আপনি রোগ না হতেও যদি বলেন
তোমার এই হবে তাহলে হবে। ফণি বললেন, সত্যই তাই। 3-4 মাস পর এই বেরি বেরি রোগ দেখা দিল। বুকের যন্ত্রণায় দম আটকে যেত। তাই নিয়ে কাছারিতে যেতাম। সওয়াল করতে করতে বসে পড়তাম, যেন চোখে সর্ষে ফুল দেখতাম। খুব অভিমান হলো ঠাকুরের ওপর। এ রোগ তিনি দিয়েছেন, তার অশ্বিনী একা কষ্ট পাবে কেন? এও ভুগুক, হয়তো এই ভাব নিয়ে আমাকে বলেছিল, তোমারও হয়েছে এই রোগ। এরপর 1 বছর পর ঠাকুরের সাথে ফণিদার দেখা হলো। তিনি ফণিদাকে দেখে শিউরে উঠে বললেন, এ কি চেহারা হয়েছে তোমার? অভিমানী ফণিদা কিছু না বলে প্রণাম করে চলে যাচ্ছেন। এমন সময় ঠাকুর বললেন, কতদিন হলো? ফণিদা তা বললেন, আমায় তো লেখনি কিছু। ফণিদা কোনো উত্তর না দিয়ে চলে যাচ্ছেন। এমন সময় রোগটা ভালো হয়ে গেছে, এবার শরীর শীঘ্রই আগের মতো সেরে উঠবে। হাঁপ ছেড়ে বাজলেন ফণিদা। মনে মনে ভাবলেন, রোগ না হতেই যে বলেছিল হবে, সেই যখন বলছে নীরব হবে শরীর, নিশ্চয়ই তাই হবে। একেবারে অমোঘ তার বাক্য। দিন 15-র মধ্যেই সেই বুক ধড়ফড়ানি গেল, গায়ে বল পেলাম, আর কখনো বেরি হয়নি। তবে বুকটা জখম করে নিয়ে গেছে, বোধ হয় চিরকালের মতো হাতের মুঠোয় রেখেছে। মৃত্যু হয়ে অহরাত্র স্মরণ হবে তাকে। ভাগ্যবান ফণিদার জীবন ঘিরে শ্রী শ্রী ঠাকুরের অতুলনীয় শিষ্যপ্রেম, ভালোবাসা, স্নেহ, করুণা, আবার অভিমান, রাগ প্রকাশ পেয়েছিল। এও যেমন ঠাকুরের একটি পরিচয়, তেমনি প্রকাশিত হয়েছিল ঠাকুরের যোগশ্চর্য, বাকসিদ্ধি, ডাক্তারি বিদ্যায় পারদর্শিতা, আবার আইন বিদ্যায় নিপুণতা। ফণিদার মতো জাদরেল উকিলের চোখ অশ্রু সজল হয়ে উঠত বারবার ঠাকুরের মহাপ্রয়াণের পর। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।